পৃথিবীতে একজন ফেমাস জাদুকর ছিলেন, তার নাম হচ্ছে হুডিনি। এত ভালো নাম ছিল ওনার যে ভাবতেই পারবেন না। ও এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় এসকেপ আর্টিস্ট ছিল। বলা হয় যে ওকে যে কোনো রকমের বক্সে বন্ধ করে জলে ফেলে দিলে না জানি কি করে ও জল থেকে বাইরে বেরিয়ে আসতো। এবার আপনারা তো জানেনই, যদি কোনো মানুষ ডুবতে থাকে আর ওকে 10-15 সেকেন্ডের মধ্যে বাইরে বার করা না হয় তাহলে ও মরতে পারে। কিন্তু এই লোকটা কয়েকশো বার জলের প্রায় 20-30 ফুট নিচে তালাবন্ধ বাক্স থেকে বেরিয়ে আসতো। আরেকটা ব্যাপার, যখন বক্সটাকে বন্ধ করা হতো তখন এমনি বন্ধ করা হতো না, ওর হাতে হাত কড়া পরানো থাকতো, পাও বাঁধা হতো। তাই যখন একে জলে ফেলা হতো তখন একে নিজের হাত আর পাটা খুলতে হতো। এবার হাত কড়া পরানো হাতে ও কিভাবে ওই বাক্সটার তালাটা খুলতো ভগবানই জানে। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আর যতক্ষণে হাত খুলতো ততক্ষণে বক্সে জলও ভর্তি হওয়া শুরু হয়ে যেত। তো তখন ওকে নিজের শ্বাসও বন্ধ করতে হতো। তো না জানিও কি করে বক্সটাকে খুলে নিজেকে ডোবার হাত থেকে বাঁচিয়ে বক্স থেকে বেরিয়ে আসতো কেউই বলতে পারবে না। এরকমই একটা জাদুঘরের কেস এটা। এতে জাদুঘরকে বক্সে বন্ধ করে জলে ফেলা হলে ও বাইরে এলোই না। লোকজন বুঝতে পারলো যে জাদুঘর ওদের সঙ্গে ফ্রড করেছে। রাগের মাথায় ওরা বক্সটাকে বার করে, আর যখন খুলে দেখলো তখন ওখানে জাদুঘর ছিলই না। ছিলই না ও, না জাদুঘর না জাদুঘরের লাশ। আর সব থেকে বড় ব্যাপার, তারপর থেকে ওকে পাওয়াই গেল না। লোকে জানতেই পারলো না যে ওই জাদুঘরটা আদৌ গিয়ে থাকলে কোথায় গেল। পরের দিনে যখন আমরা বক্সটাকে দেখলাম তখন আমরাও অবাক হয়ে গেলাম যে ওই বক্সটাতে আবারও তালা লাগানো ছিল। কেউ জানতো না বক্সটায় তালা আবার কোথা থেকে এলো। যাই হোক, আমরা বক্সটাকে খুললাম আর যেটা দেখলাম কি বলবো আপনাদের, যে বক্সটার ভিতরে কি ছিল আপনারা নিজেই দেখে নিন কি হয়েছিল। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জাদুকর জোয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমি আপনাদের যে খেলা দেখাতে চলেছি সেই খেলা কোনো জাদুকর আজ পর্যন্ত দেখাতে পারেনি। আর এই খেলাটার শুধুমাত্র একটি মূল্য আছে, হয়তো আমার মৃত্যুও হতে পারে। এই যে বাক্সটা আপনারা দেখছেন, আমি তো বলছি এই বাক্সটা খালি। আমাদের অডিয়েন্সের ভেতর থেকে দুজন মানুষ আসুন এবং দেখুন এই বাক্সটা কি সত্যি খালি। অডিয়েন্সের এই দুজনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খালি আছে। থ্যাংক ইউ। এবার কিছুক্ষণ পর আমাকে এই বাক্সের ভিতরে বন্দি করে দেওয়া হবে, আর বাক্সটাকে বড় মোটা চেন দিয়ে বাঁধা হবে। চেনটা দেখাও তো। আর চেনটাকে বড় তালা দিয়ে বন্ধ করা হবে, আর তালাটাকে একটা চাবি দিয়ে লক করা হবে। সেই চাবি কিন্তু আমার কাছে থাকবে না। আর তারপর এই বাক্সটা আমাকে জোয়ানকে সহ এই সুইমিং পুলের জলে ফেলা হবে। আপনাদের কি মনে হয় যে এই সুইমিং পুলের জলে বাক্সের ভেতর তালা সমেত চেন সমেত কতক্ষণ আমি থাকতে পারবো বলুন? 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা। ভুল। 3 ঘন্টা। 3 ঘন্টা আমি এই সুইমিং পুলের জলে বাক্সের ভেতরে শ্বাস না নিয়ে থাকবো। আর ভগবান চাইলে আপনাদের তালি শোনবার জন্য আমি বেঁচে ফিরে আসবো। তাহলে শুরু করি জাদুকর জোয়ানের মৃত্যুর ভয়ঙ্কর খেলা।
ক্রেন নিচে নামাও। লাগিয়ে দাও। তোলো। জানি না আমার কেন, আমার খুব ভয় লাগছে। যদি ওর কিছু হয়ে যায় তো। বৌদি তুমি চিন্তা করো না, দাদা জানে ও কি করছে। হ্যাঁ তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যেমনটা এই জাদুকর দাবি করছেন যে সুইমিং পুলে পড়ে থাকা ওই ট্রাঙ্কের ভিতরে জাদুকর জোয়ান, যিনি দাবি করছেন 3 ঘন্টা পর্যন্ত জলের ভিতরে থাকবেন এবং তারপর বেঁচে বেরিয়ে আসবেন। কিন্তু আজকে আমি আপনাদের বলতে চাই যে ওই ট্রাঙ্কের ভিতরে কিচ্ছু নেই, ওটা খালি। এই লোকটা মিথ্যে কথা বলছে, এ মিথ্যুক। আমার কথা বিশ্বাস করুন, জোয়ান স্যার বক্সের ভেতরেই আছে। যদি আমি মিথ্যে বলি তাহলে ওই ট্রাঙ্কটাকে বাইরে নিয়ে এসো আর খুলে দেখাও। আমরা জানতে চাই, দেখাও। আপনাদের সামনেই তো জোয়ান স্যার বক্সের ভেতরে গেছিল, আর এখন বিশ্বাস করছেন না? আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব যে এই ট্রাঙ্কের ভিতরে কিচ্ছু নেই। নিয়ে এসো বাইরে, ট্রাঙ্কটা বাইরে নিয়ে এসো। চাবি দাও। দেখো দেখো, তুমি আমাদের সইভাবে খারাপ করতে পারো আমি না। বলছি চাবিটা দাও। আসুন আসুন, আপনারা সবাই আসুন, নিজের চোখে দেখে যান। আপনাদের এই মহান জাদুকর জোয়ান কত বড় মিথ্যেবাদী আর কত চালাক। কেউ নেই এই ট্রাঙ্কের ভিতরে, দেখুন নিজেদের চোখে। দাঁড়ান, আপনি দাঁড়ান। বিখ্যাত জাদুকর জোয়ান যখন থেকে ওই বক্সের মধ্যে গায়েব হয়েছেন তখন থেকে ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি উনি ওনার বাড়িতেও ফেরেননি। আর অন্যদিকে জনগণের রাগও বেড়ে যাচ্ছে, আর ওরা জাদুকর জোয়ানের বাড়ির সামনে ভিড় করতে শুরু করে দিয়েছে। খুব মেরেছে আমাকে, আমার হাতটাও ভেঙে দিল। এখন তো বাইরে যেতেও ভয় করছে, লোকজন মেরে বৃন্দাবন না পাঠিয়ে দেয়। তোমাদের সবার মারের চিন্তা হয়েছে, আর আমার চিন্তা হচ্ছে যে জোয়ান গেছে তো কোথায় গেছে, ফোনেও পাচ্ছি না ওকে, কি করব? অক্ষয়, আমার দাদা কোথায়? আমি কি করে বলবো? আপনার সামনেই তো স্যার বক্সের ভেতর গেছিল। বারবার একই কথা বলো না, আমি জানি এটা, আমি জানি ওই বাক্সের মধ্যেও গেছিল, কিন্তু বাক্স থেকে বেরোলোই না, তাই না? কিন্তু গেলটা কোথায়, কোথায় গেল? না না, কোনো না কোনো রাস্তা তো আছে ওই বাক্স থেকে বের হবার। ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু সেটা আপনাকে বলতে পারবো না। জোহান স্যার আমাদের সবাইকে দিব্যি দিয়েছিল। দিব্যি? কি রকম দিব্যি? এই জাদুর রহস্য কাউকে না বলতে। স্যার, এক সময় ভাবতাম আমিও জাদুকর হব আর সারা পৃথিবীকে নিজের আঙুলে নাচাবো। এবার দেখেছো তো, জাদুকর হওয়া তো সহজ ব্যাপার নয়। হ্যাঁ স্যার, এই পাথরটাকে দেখে তো তাই মনে হচ্ছে, যদি আমার মাথায় লেগেছে তো অবশিষ্ট বুদ্ধিটাও বেরিয়ে যেত। আমি তোমার সঙ্গে রসিকতা করছি না ফেডরিক। সারদা দেবী, আমি এখন এটা বুঝতে পারলাম না যে আপনি আমাদের কাছে কেন এলেন। জাদুকর বাবু গায়েব আছেন, 2-1 দিনে ফিরে আসবেন। না না, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো গন্ডগোল রয়েছে, নয়তো আমায় না বলে ও গায়েব হয়ে যাবে কেন? ওই বক্স থেকে তো এমনিতেই গায়েব হয়ে যাওয়ার কথা ছিল ওনার। হ্যাঁ, সেটা তো ঠিকই। বোধহয় উনি আপনাকে কিছু বলেননি ঠিকঠাক। হতে পারে এটাও কোনো জাদুর খেলাই হবে ওনার। না না, এটা কোনো জাদু টাদু নয়, গন্ডগোল নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, আমায় যদি নাও বলতো অন্তত নীলকে তো বলে যেত। হ্যাঁ স্যার, আমি তো ওনার ভাই, আর আমাকে না বলে দাদা কোনো জাদু দেখায় না। স্যার প্লিজ কিছু করুন, প্লিজ। দেখুন, উনি সবার সামনে বক্স থেকে গায়েব হয়ে গেছেন। হ্যাঁ, না। কেউ তো টেনে ওনাকে বার করেনি, উনি নিজেই বেরিয়ে গেছেন লুকিয়ে। তাহলে আমরা কি করে মেনে নেবো যে ওনার কিছু হয়েছে? স্যার ও অ্যাকচুয়ালি কিছুদিন হলো
ওনার কাছে হুমকি দেওয়া চিঠি আসছিল। হুমকি দেওয়া লেটার্স? কে পাঠিয়েছে এই চিঠিগুলো? সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ওনার নিখোঁজ হওয়া আর এই চিঠিগুলো কোনো না কোনো যোগাযোগ তো রয়েছে। আমি তোমার রহস্য জেনে গেছি, আর এখন সারা দুনিয়ার লোককে জানিয়ে দেবো। খুনের বদলা খুন। নিজের অতীত থেকে বাঁচতে পারবে না তুমি, তোমার অতীত তোমাকে ধাওয়া করছে। কবে কবে থেকে এই চিঠিগুলো আসছিল? 1 মাস মতো হবে স্যার। স্যার, আমার তো মনে হয় ওই লোকটা যে সেদিন ঝামেলা করেছিল, এটা ওরই কাজ। জানি না কেন দাদার উপর রেগেছিল। কে কে সেই লোক? আপনি কি কিছু জানেন? জানি না কোথা থেকে চলে এলো হঠাৎ। আগে কখনো দেখেছো ওকে? আলাপ হয়েছে আগে? না স্যার। স্যার, বক্সের বাইরে তালা লাগানো ছিল, তাহলে বক্সের মধ্যে থেকে গায়েব হয়ে গেল কি করে? স্যার, অ্যাকচুয়ালি জোয়ান নিজের জাদু সিক্রেট কাউকে বলতো না। ঠিক আছে, আমরা ওখানে গিয়েই দেখি যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। অ্যাসিস্ট্যান্টরা সবাই গায়েব হয়ে গেছে, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর ওই বক্স যেটা থেকে জাদুকর গায়েব হয়েছিল? ওটাও স্যার কোথাও পাওয়া যাচ্ছে না। আরে ওই দেখুন স্যার, ওই বাক্সটা তো ওখানেই পড়ে আছে, সুইমিং পুলের মধ্যে। কিন্তু সুইমিং পুলে বাক্সটা ফেললোই বা কে? আরে কিন্তু শোয়ের পর তো বক্সটাকে খোলা হয়েছিল, তাহলে তো তালা কি করে লাগানো হলো? বিবেক, ফেডরিক, নামো জলেতে। হ্যাঁ স্যার। বিবেক, তোল। ও স্যার, বাক্সটা তো খুব ভারী। বাক্সের মধ্যে জল ভরে গেছে ফ্রেডি, তুমি না পালোয়ান, কেঁদো না, তোলো। আরে আমি বলছি তো, অসম্ভব ভারী, বড় বড় পাথর ভরা আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ স্যার, আসুন প্লিজ। ওটাও ওটাও। উপরে নাও, উপরে তোলো। এক মিনিট। তোলো তোলো। সরো সরো সরো, রাখো এখানে। আরে এ তো মরে গেছে। এটা জাদুকরের লাশ না তো? দা, ভেতরে যাও, উল্টাও একে। অদ্ভুত ব্যাপার স্যার, সবাই তো বলছিল যখন শো শুরু হয়েছিল আর বক্সটা খোলা হয়েছিল তখন এটা খালি ছিল। এই বডি বক্সের ভেতরে পরে ঢোকানো হয়েছে। স্যার, এ তো জোয়ান নয়, এই লাশ অন্য কারো। স্যার, এটা সেই লোকটা যে শোতে প্রচুর হাঙ্গামা করেছিল, জোয়ানকে প্রচুর গালাগালি দিয়েছিল স্যার। জাদুকর আবার একে মারেনি তো? স্যার, মাথায় যে চোটটা লেগেছিল তাতেই মৃত্যু হয়েছে মনে হচ্ছে। কে বললো এটা? মানে? আরে এতগুলো বছর কেটে গেল মোড়া দেখতে দেখতে ডক্টর সালুকে। এটা তো ছোট ব্যাপার, দেখলেই বোঝা যায়। অভিজিৎ বাবু, যদি ছোট্ট ব্যাপারটা এভাবেই দেখা যায় না, তাহলে সমস্ত ডিটেকটিভ ডক্টর সালুকে হয়ে যাবে। আপনি তো অকারণে রেগে যাচ্ছেন। আপনি কোথায় আর আমরা কোথায়? আচ্ছা, এই তো মারা গেছে মাথায় চোট লেগে, তাই না? আগে না, এ জলে ডোবার কারণে মরেছে। কি? জলে ডুবে? হ্যাঁ। তার মানে তুমি বলতে চাইছো যখন একে বক্সে রাখা হয় তখনও জীবিত ছিল? এক্স্যাক্টলি। এর ফুসফুসে সুইমিং পুলের ক্লোরিন দেওয়া জল পাওয়া গেছে। অভিজিৎ, জাদুকরের শো এই বন্ধ করে দিয়েছিল, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা হয়নি তো জাদুকরই একে খুন করে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য? কি হলো বিবেক? জানি না স্যার, হঠাৎ একটা শব্দ হলো আর আমিও ভাবছিলাম শব্দটা কোত্থেকে এলো। হয়তো ওরে ভাই, মরে গেলাম, মরে গেলাম। আরে কেউ আমাকে বের করো। ওরে বাবা, দম বন্ধ হয়ে আসছে। ওরে আরে ফ্রেডি, তুমি ভেতরে কি করছিলে? স্যার, আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম যে জাদুকর জোয়ান এই বন্ধ বাক্সটার মধ্যে থেকে গায়েব হয়ে গেল কি করে। কিন্তু কে জানে বাক্সটার ঢাকনা আপনা আপনি কিভাবে যেন বন্ধ হয়ে গেল।
আরে ফ্রেডি, আমরাও এটাই বোঝার চেষ্টা করছিলাম যে জোয়ান কি করে গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এই লোকটা এই কি করে পৌঁছলো বাক্সটার ভিতর। তাহলে ফেডরিক কি জানতে পারলে? কিচ্ছু জানতে পারিনি স্যার, তার আগেই বাক্সটার ঢাকনা বন্ধ হয়ে গেল। একটা কথা বলবো স্যার, বন্ধ বাক্সের মধ্যে কখনো বসা উচিত নয় স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দম বন্ধ হয়ে আসা স্যার। আরে বস, এদিকেও একটু দেখে নাও। এই দেখো, এই লোকটা এক্স-রে বার করেছি। এর বুকে কিছু একটা আটকে আছে। এই দেখো, উইন্ড পাইপে। খুবই ছোট্ট জিনিস মনে হচ্ছে। কি এটা? বুঝতে পারছি না কি দয়া। লেটস সি। ডাক্তার সারিকা, ক্যামেরাটা দাও। হ্যাঁ, উইন্ড পাইপে কিছু একটা আটকে আছে। আরে এটা কি কাঁচের টুকরো? সেটা আবার শ্বাসনালীতে? উইন্ড পাইপ খুব বাজেভাবে কেটে গেছে বস। এ জলে ডুবে না মরলেও উইন্ড পাইপে কেটে যাওয়ার কারণে মরতে পারত। কিন্তু কাঁচের টুকরো ভেতরে গেল কি করে? এই দেখো বস, প্রায় 48 ঘন্টা হয়ে গেছে এই টুকরোটা উইন্ড পাইপে রয়েছে। সবার আগে আমাদের এটা জানতে হবে যে লোকটি আসলে কে। দেখুন, আমি কি করে বলতে পারি যে ওই লোকটা কে? লাশ জাদুর বক্সে পাওয়া গেছে, তাহলে কিছু তো নিশ্চয়ই জানো ওর ব্যাপারে। দেখুন, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে ওই দিন ওই লোকটা শোয়ে প্রচুর ঝামেলা করেছিল, আর ওই লোকটার জন্য শো বন্ধ হয়ে গেছিল। ব্যাস, লোকটা কে, কি করে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি কিছু জানি না এ কথা বলে কোনো লাভ নেই সারদা দেবী, বুঝেছেন? ওই লোকটা জাদুকরের রহস্য ফাঁস করেছে, তাই তো? এখন লোকটা খুন হয়েছে, এর মানে কি দাঁড়ায়? যার চুরি ধরা পড়েছে খুন সেই তো করবে নাকি? হ্যাঁ, আপনি আপনি বলতে কি চাইছেন যে জোয়ান খুন করেছে? হ্যাঁ, খুন করে উধাও হয়ে গেছে। না না, ও এটা করতে পারে না। ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ, আর কে হতে পারে সে? আমি কি জানি কে হতে পারে? যে কেউ হতে পারে। ওর বন্ধু হতে পারে, ওর অক্ষয়। অক্ষয়? এটা আবার কে? জোয়ানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, দাদা আর রক্ষার মধ্যে কিছুদিন ধরে টেনশন চলছিল। টেনশন? কিরকম টেনশন? আসলে আসলে ব্যাপারটা হলো, অক্ষয় চাইতো জোয়ান ওর ম্যাজিক ট্রিক্স অক্ষয়কে শেখায়, কিন্তু জোয়ান বলল ও এখনো ছোট আছে, তো শেখার জন্য ওর সময় লাগবে। তাই হয়তো এই জন্যই। না না, আমি পুরোপুরি শিওর অক্ষয়ই খুন করেছে। হ্যাঁ বিবেক, কি? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, একটু জরুরি কাজ আছে, আমি আর দয়া এখান থেকে বেরোচ্ছি একটু। হ্যাঁ সারদা দেবী, অক্ষয়ের ব্যাপারে কি যেন বলছিলেন? ভিতরে ওই কাঁচটা দেখলে? হ্যাঁ, একদম ওই রকমই কাজ যেটা ওই লাশের গলার মধ্যে ছিল। তার মানেটা হচ্ছে যে ওই লোকটা মরবার আগে এই বাড়িতে এসেছিল। ওই লোকটা বাড়িতেই ছিল যখন কাঁচ ভেঙেছিল। কাঁচটা ভেঙে কোনো রকমের গলায় ঢুকে যায়। বস, আমার মনে হচ্ছে এরা দুজনেই মিথ্যে বলছে, দুজনেই জানে লাশটা আসলে কার। দেখো, যদি কাঁচটা ঘরেই ভেঙে থাকে তাহলে এরা দুজন ওটার টুকরো কোথাও তো লুকিয়ে রেখেছে, কোথাও তো ফেলেছে। এটা তো খালি, একদম কিছু নেই। কাঁচের যদি একটা ছোট টুকরো পাওয়া যেত না, তাহলে ডক্টর সারিকা বলে দিতেন যে চক্করটা কি। কি ব্যাপার ভাই অভিজিৎ, আজকাল তো তুমি
ডক্টর সালুকের নাম নিতেই ভুলে যাচ্ছে দেখতে পাচ্ছি, শুধু ডক্টর সারিকাই। আরে ভাই, আমি বলতে চাইছিলাম যে ডক্টর সালুকেকে জিজ্ঞেস করে নিতাম ভাই। এটা কি? যাই হোক, কিছু তো পাওয়া গেল। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। এখন জিজ্ঞাসা করবো কাকে, ডক্টর সালুকাকে না ডক্টর সারিকাকে? ওই অফকোর্স ডক্টর সালুকেকে জিজ্ঞেস করবো যে এটা কি। ডক্টর সারিকার কি আছে, উনি তো শিখছেন এখন। যদি জানা যেত তাহলে। বস, এই দুটো টুকরোই একই কাঁচের। তার মানে এটাই হলো স্যার, যখন জোয়ানের বাড়িতে কাজটা ভেঙেছিল তখন তখন এই লোকটা ওখানেই ছিল, ওর বাড়িতেই। আরে আপনি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলেন ডক্টর সারিকা। আমাদের দুজনের মন তো একেবারে, মাথা তো একরকম ভাবেই চলে দেখছি। স্যার, আমার মাথায় এটা ঢুকছে না যে এই লোকটা কাঁচের টুকরোটা খেলো কিভাবে। ফেডরিক, যখন এই কাঁচটা ভেঙেছে তখন হয়তো এই কাঁচের টুকরো এর খাবারের ভেতরে বা চায়ের সাথে চলে গেছে। ও হয়তো বুঝতেই পারেনি কখন ওর গলায় কাঁচের টুকরোটা ঢুকে গেছে। যদি ওই লোকটা ওখানে থেকে থাকে, তার মানে হলো সারদা দেবী আমাদের মিথ্যে কথা বলেছে। এই কাজটাকে চেনো তোমরা? এটা আপনারা কোথা থেকে পেলেন? এটা তো হ্যাঁ, এটা তো কি? এটা তো আমাদের ঘরের ল্যাম্পের কাজ। আরে বাহ 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 বাহ, কাঁচ দেখতেই মাথা খুলে গেছে দেখছি। হ্যাঁ, এবার একটু এটা দেখো, চেনো এটা কে? এ তো ওই লোকটাই না যার লাশ বাক্সে পাওয়া গেছিল? আরে বাহ, সব তো মনে আছে স্যার, এদের সব মনে আছে। এখন তো আনন্দের দিন, কেস তো এমনিতেই সলভ হয়ে যাবে, তাই না? এবার বলো, কি নাম সেই লোকটার? দেখুন স্যার, আমি আপনাকে আগেও বলেছি আমরা জানি না। ফালতু কথা। ফটো চেনো, কাঁচ চেনো, আর ওই লোকটার নাম জানো না কেন? স্যার, কাজের সঙ্গে লোকটার লাশের কি সম্পর্ক? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। ওই লোকটার গলায় কাঁচের টুকরো পাওয়া গেছে, আর ওই কাঁচের টুকরোটা এই কাঁচ থেকেই এসেছে। কি? হ্যাঁ, তোমার ঘরে ভাঙা কাঁচ ওই লোকটার গলায় কি করে পৌঁছালো? জানি না। জানো না মানে কি? হ্যাঁ, ওই লোকটা তোমাদের বাড়িতেই ছিল যখন এই কাজটা ভেঙেছিল। দেখুন, আপনারা এইসব জোর জবরদস্তি করতে পারেন না। হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ না না। দেখুন আপনি এইভাবে কষিয়ে একটা চড় মারলে না সমস্ত কথা বেরিয়ে আসবে। বল বল। দেখুন, দেখুন, ছিল 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 ওই লোকটা ঘরেই ছিল। এবার সোজা রাস্তায় এসেছো তো? হ্যাঁ, চেনো তো ওই লোকটাকে? জানি। তাহলে আগে কেন বলেছিলে ওকে চেনো না? কেন না, আমি চাইতাম না যে জোয়ান ফেসে যাক। জাদুকরও ওখানে ছিল? দুদিন আগে যখন যখন আমি বাড়ি ফিরলাম তখন জোয়ান। আরে সারদা, তুমি ভীষণ তাড়াতাড়ি চলে এসেছো। না না না, আমি তোমাকে সাহায্য করছি। আরে ওই এটা, আরে তোমার হাতেটা লাগলো কি করে? কিছু নয়, এমনি। কাঁচ? এই কাঁচ ভাঙলো কি করে? বৌদি, এটা আমার দোষে হয়েছে। এতে জোয়ানের কোনো দোষ নেই। আপনি আপনি কে? ও হলো সারদা, ওই কুশল, আমার খুব পুরনো বন্ধু। নমস্কার। বৌদি, কি হলো বলুন তো, মানে চা খেতে খেতে আমার হাতটা এর মধ্যে লাগলো আর এটা পড়ে ভেঙে গেল। চা খেতে খেতে? কুশল, তুই চা খা না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই কিছু ভাবিস না বন্ধু, পুরনো বন্ধুত্ব আর ঠান্ডা চা আমার খুব ভালো লাগে।
ও তাহলে এইভাবে ওই কাঁচের টুকরোটা চায়ের সাথে ওর গলায় ঢুকে যায়। হয়তো ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর হয়তো কাঁচ ভেঙে গেছিল। জোয়ান তোমাকে আর কিছু বলেছিল ওই লোকটার ব্যাপারে, মানে কুশলের ব্যাপারে? হ্যাঁ, সেটা হলো জাদুকর ত্রম্বক ওদের দুজনকে সব জাদু শিখিয়েছে। ত্রম্বক? অভিজিৎ, এরা দুজনেই ত্রম্বকের কাছে জাদু শিখতে যেত। আমাদের জাদুকর ত্রম্বকের বাড়ি যেতে হবে। গভর্নমেন্টের সিল লাগানো আছে, ট্যাক্সের নোটিশ ঝোলানো রয়েছে। মনে হয় ট্যাক্স সময় মতো দেয়নি। এক্সকিউজ মি ম্যাম, এক মিনিট। এই জাদুঘর ত্রম্বক এখানেই থাকেন না? থাকেন না স্যার, থাকতেন। মানে কি? মানে উনি 8 বছর আগে মারা গেছেন, আর এখন তো এই বাড়িটা সরকারের হাতে। 8 বছর আগে মারা গেছেন? ওনার সঙ্গে আর কেউ থাকতো এখানে? আগে না, উনি একাই ছিলেন। ওনার কোনো আত্মীয়ও ছিল না, কোনো চাকর বাকরও ছিল না। ও ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, এই ত্রম্বক আর কুশল দুজনেই মারা গেছে, আর জাদুকর নিখোঁজ। এখন জাদুকর আর কুশলের মধ্যে কি এমন হয়েছিল সেটা আমাদের কে বলতে পারে? স্যার, এটা হয়তো আমরা জোয়ানের বাড়ি থেকেই জানতে পারবো। ফ্রেডি আর বিবেক দিনরাত নজর রেখেছে ওখানে। আরে করছিসটা কি? স্যার এখানে ভীষণ মশা স্যার, তাই জন্যে মস্কুইটো ক্রিম লাগাচ্ছি স্যার। আমাকে তো এখন অব্দি একটাও মশা কামড়ায়নি। এই সব মশাগুলো তোর পেছনেই কেন দৌড়ায়? স্যার আপনার চামড়া হাতের মতো মোটা, মশা কি আপনাকে কামড়ে মরবে নাকি? না তো, তাহলে? কি বললি? আমি হাতি? আরে না, মানে স্যার মশা আপনাকে ভয় পায় স্যার। হ্যাঁ, এটা ঠিক। স্যার 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 স্যার, কেউ বাইরে আসছে। আরে এই তো দেখছি সারদা। এত গভীর রাতে একা একা কোথায় যাচ্ছে? হ্যালো স্যার, সারদা কোথাও বাইরে যাচ্ছে। আমরা ওকে স্যার ফলো করছি, আর আপনাকে জানাতে থাকবো। রাইট স্যার। দাঁড়া, ওই দেখ। নীল, নীল আর সারদা আলাদা আলাদা। নিশ্চয়ই কোনো ঘোটালা আছে স্যার। চলো। মোবাইলটা আমায় দে। ড্রাইভিং করার সময় ফোন একদম ইউজ করবি না। হ্যালো? হ্যাঁ স্যার, ও ডান দিকে যাচ্ছে স্যার। বৌদি, তুমি? তুমি
এখানে এসছো কেন? বৌদি, এই প্রশ্নটা আমার তোমাকে করা উচিত। তোমার এখানে আসা উচিত হয়নি। কেউ তোমায় দেখে নিলে। বৌদি, এসব কি হচ্ছে? এরকম ফাঁকা জায়গায় রাতের বেলা তুমি কি করছো এখানে? আসলে আমি, জোয়ানের মেসেজ এসেছিল, ও বলল যে এখানে আসবে ও, এর জন্য। মনে হচ্ছে জোয়ান এসে গেছে। অক্ষয়? আরে এটা কি? এটা জোয়ানের অ্যাসিস্ট্যান্ট। কি ভেবেছিলাম আর কি হলো? অক্ষয়, তুমি তুমি এখানে কি করছো? জোহান স্যারের এসএমএস এসেছিল। জোয়ানের এসএমএস? জোয়ানের এসএমএস তুমিও পেয়েছো? হ্যাঁ, মনে হয় কেউ ওনাকে কুশালের খুনের জন্য ফাঁসানোর চেষ্টা করছে। খুন যদি জোয়ান না করে থাকে তাহলে লুকিয়ে কেন রয়েছে ও? হ্যাঁ, আপনারা এখানে জোয়ানকে গ্রেফতার করতে এসেছেন? অ্যারেস্ট করবো না, তোকে পুজো করবো। ওর খুন করে পালিয়েছে ও। না না, আমি এটা হতে দেব না। আমাকে জোয়ানকে এখানে আসতে বাধা দিতে হবে। জোয়ান, জোয়ান, এটা কি? এ তো জোয়ানের লাশ। জোয়ান? বস, যে লোকটি এর পিঠে গুলি মেরেছে সে ওর থেকে উচ্চতায় কম। আচ্ছা ডক্টর, এই লাশটাকেও অন্য কোনো জায়গা থেকে তুলে আনা হয়নি তো? না দা, দেখে তো তা মনে হচ্ছে না। তার মানে এরও খুন ওই জায়গায় হয়েছে যেখানে অক্ষয় আর সারদাকে ডাকা হয়েছিল। কুশলের পরে জোয়ানও মারা গেল এবার। বোঝা যাচ্ছে না স্যার আসলে সব করছেটা কে। 3 জন লোককে দেখতে পাচ্ছি স্যার এই কেসে। নীল, সারদা আর অক্ষয়। বিবেক, অক্ষয় আর সারদা কি সত্যি বলেছে? তুমি খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, আমি ফোনের রেকর্ড চেক করেছি। দুটো মোবাইল ফোনে একই সময় জোয়ান এসএমএস করেছিল, রাত্রি ঠিক 8:30টায়। হোয়াট? 8:30টার সময়? আরে সালুখে, তুমি কেন চমকে উঠলে? আরে ভাই, 6:30 বা 7টার সময় লোকটা তো মরে গেছে। 8:30টার সময় এর আত্মা এসএমএস করেছে? মানে কেউ ফাঁসানোর চেষ্টা করছে অক্ষয় আর সারদাকে। প্রথমে জোয়ানকে খুন করলো, তারপর জোয়ানের মোবাইল থেকে ওদেরকে এসএমএস করে ডাকলো দেখা করার জন্য। স্যার, এটাও তো হতে পারে যে কুশলের খুনটা জোয়ান করেছে আর জোয়ানকে অন্য কেউ মেরেছে। হ্যাঁ, হতে পারে। শালুকে, ওই হুমকি দেওয়া চিঠির ওপরে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? না বস, ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যায়নি, কিন্তু চিঠিটা থেকে সিলভার পেইন্ট পাওয়া গেছে। হয়তো যে লিখেছে তার হাতে সিলভার পেইন্ট লেগেছিল। বড় অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুত কথা এটা নয় দয়া, অদ্ভুত কথাটা এইটা যে একটা দুটোতে নয়, সব কটা চিঠিতে সিলভার পেইন্ট পেয়েছি। তার মানে সমস্ত চিঠি ও একসাথেই লিখেছে। ওহো, বাচ্চা বুদ্ধিমান হয়ে গেছে। গুড গুড। বাই দ্য বাই, ইউ আর রাইট, সব চিঠিগুলো একই সঙ্গে লিখেছে। স্যার, এই দেখুন, এই বক্সটাকে একটু দেখুন। ডক্টর সারিকা, তোমার কথা অনুযায়ী ওই সিলভার পেইন্ট এই বক্স থেকে এসেছে। হতে পারে স্যার, কেননা এই বক্সটাকে খুব কম হলেও 1 সপ্তাহ আগেই পেন্ট করা হয়েছে। তাহলে এটাও হতে পারে যে ওই হুমকি দেওয়া চিঠি ওই লোকটাই লিখেছে যে এই বক্সটা পেইন্ট করেছে। বিবেক, ওই অ্যাসিস্ট্যান্টকে ফোন করো, কি জানো নাম ওর? অক্ষয়। ফোন করে খোঁজ নাও ওর থেকে এই বক্স কে পেইন্ট করেছে, খোঁজ নাও। হ্যালো অক্ষয়, আমি সিআইডি থেকে বলছি। ওই জাদুর বক্সটা কে পেন্ট করেছিল লাস্ট উইকে? কি? কে করেছিল? সত্যি বলছো? ঠিক আছে স্যার। অক্ষয় বলল গত 1 বছর ধরে এই বাক্সটাকে পেন্টই করা হয়নি। ও, তাহলে এটাও তো হতে পারে যে এটা ওই বক্স নয়, এটা অন্য কোনো বক্স। মানে কেউ আসল বাক্সটাকে লুকিয়ে ওই জায়গায় নকল বাক্স রেখে দিয়েছে। ইয়েস, নকল বাক্সটা এখানে জলে ফেলে দিয়েছে। তাহলে আসল বাক্স কোথায়? স্যার, এত বড় বক্স যখন, কোনো গাড়ি টাড়ি তো এসেছিল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, খুনি এত বোকা নয় যে এত বড় বাক্স সবার সামনে নিয়ে যাবে। তাহলে স্যার এখানে কোথাও লুকিয়ে রেখেছে বক্সটা। এটাই তো আমি বলতে চাইছি। খোঁজো খোঁজো, আশেপাশে ভালো করে খোঁজ নাও।
হ্যাঁ বিবেক, জোয়ানের পোশাক জাদুকর তার নিজের পোশাক ছেড়ে পালিয়ে গেছে। তেমনই তো মনে হচ্ছে স্যার। কিন্তু এ বক্সটার ভিতর থেকে পালালো কি করে? হ্যাঁ দা স্যার দেখো তো বাক্সের ভেতরে। আরে এখান থেকে বেরিয়েছিল। তাহলে এই ব্যাপার, জোয়ানের জাদুর বাক্সের জাদু এই দরজায়। হ্যাঁ, একটু বন্ধ করো তো দেখি। কি যে বলবো স্যার, মাথায় আসছে না। জাদুকর জোয়ান যদি নিজের জামা কাপড় এই বাক্সটার মধ্যে রেখে দিয়ে যায়, তাহলে তো উলঙ্গ বেরিয়েছে এখান থেকে। যদি কেউ ওকে দেখেও ফেলে না, তাহলে তো এমনিতেই লজ্জায় ও মরে যাবে। যদ্দূর আমার মনে হয় হয়তো এরকমই ঠিক হয়েছিল ওই রাতে। আর ঠিক এইভাবে নিজের জামা চেঞ্জ করে তার অ্যাসিস্ট্যান্টের জামা পরে নেয়, তারপর ওর এই জাদু দরজা দিয়ে বেরিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ে, আর কেউ জানতেও পারে না। আর স্যার যখন 3 ঘন্টা পরে বাক্সটা বাইরে আনতো, তখন এই দরজা দিয়ে জোয়ান ভিতরে ঢুকতো আর জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসতো। আরে বাপ রে বাপ, এত বড় ধোকা স্যার! হেড্রিক, জাদু চোখে ধুলো দিয়েই করা হয়। স্যার এখানে একটা ছাপও আছে, এই দেখুন। এটা তো বক্স ম্যানুফ্যাকচারের লোগো। স্যার মনে হচ্ছে কেউ এই বক্সের ডিজাইনটার পেটেন্ট নিয়ে রেখেছে, যাতে দ্বিতীয় কোনো লোক এই ধরনের বক্স না বানাতে পারে। স্যার যেই বক্সটা বানিয়ে থাক, সে তো এসব সিক্রেট জানে। হ্যাঁ, তো কোথাও খুন ওই করেনি তো? হতে পারে। খোঁজ নাও এই বক্সটা কে বানিয়েছে। স্যার এখানে তো ত্রম্বকের নাম লেখা আছে। ত্রম্বক? ত্রম্বক তো মারা গেছে। স্যার আরেকটা ফ্যাক্সও আসছে, হয়তো ওর মধ্যে কোনো ফটো রয়েছে। ও হো হো হো, স্যার এ হচ্ছে ত্রম্বক। আমি এখানে সবাইকে ডেকেছি তার কারণ হলো আমি ওই লোকটার নাম জানাতে পারি যে যে সম্মান জোয়ান অর্জন করেছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। জোয়ানেরও এটাই ইচ্ছে ছিল যে ওর চলে যাওয়ার পর ওর জায়গাটা যদি কেউ নেয়, সেই লোকটাই হবে। আর সেই উত্তরাধিকারী আর কেউ নয়, সে হলো জোয়ানের ছোট ভাই নীলেশ। না, এটা হতে পারে না। এটা এই দুদিনের ছেলে কি জানে জাদু কি? আমি এত বছর ধরে জোয়ানের সাথে কাজ করছি, এই অধিকার শুধু আমার। আমি বুঝতে পারছি অক্ষয়, কিন্তু কিন্তু জোয়ানও তো এটাই চেয়েছে, তাই না? আমার সেসব জানার দরকার নেই জোয়ান কি চাইতো, কিন্তু ওর জায়গা আমিই নেব, এ নয়। শোন অক্ষয়, দাদা একবার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কেউ বদলাতে পারবে না। নিকুচি করেছে তোমার সিদ্ধান্তে। ধরো। তোমরা জাদুকর লোকেরা দুনিয়ার লোকের চোখের সামনে কত না কত ধাঁধা দেখাও। ভালো হয়েছে এসিপি স্যার আপনি চলে এসেছেন। আমি বলেছিলাম না এই লোকটা ভয়ঙ্কর। দেখুন। আর স্যার ওই হয়তো দাদাকে খুন করেছে। জোয়ানকে খুন অক্ষয় করেনি। জোয়ানের খুন যদি যদি অক্ষয় না করে থাকে, তাহলে কে করেছে? ত্রম্বকের মেয়ে। ত্রম্বকের মেয়ে? এবার এটা আবার জিজ্ঞাসা করো না যে ত্রম্বকের মেয়ে কে। কে? আরে এসিপি সাহেব তো বললো প্রশ্ন না করতে, মাথায় ঢোকে না নাকি? এই যে ত্রম্বকের মেয়ে নলিনী ত্রম্বক, তোমার সারদা বৌদি। এসব মিথ্যে কথা। আমি তো সারদা। মিথ্যে কথা? তুমি নলিনী ত্রম্বক, বিয়ের পরে তুমি তোমার নাম সারদা দিয়েছো।
হ্যাঁ হ্যাঁ, আমার নাম হলো নলিনী ত্রম্বক। আর এই জন্যই আমাদের মিথ্যে বলেছিলে যে কুশল আর ত্রম্বকের অতীত জীবনের ব্যাপারে কিচ্ছু জানো না তুমি। সবকিছু জানে ও, ওই বক্সটার রহস্য। আর আমাদের সামনে নাটক করছিল তখন। তুমি জানতে যে জোয়ান কোথায় আছে, সেই জন্য তুমি ওকে ডাকলে, ওকে খুন করলে, আর ওর ফোন থেকেই তুমি নিজেকে এসএমএস করেছো। আর সাথে সাথে অক্ষয়কেও একটা এসএমএস করে দিয়েছো যাতে ওকেও ফাঁসাতে পারো। কি বলো, কেন করলে তুমি এসব? প্রতিশোধ প্রতিশোধ নিতে চেয়েছি আমি। কিসের প্রতিশোধ? কুশাল আর জোয়ান, ওরা দুজনে মিলে আমার বাবাকে খুন করেছিল। কি? জোয়ান তোমার বাবার খুনি? যদি এই কথাই জেনে থাকো তাহলে ওকে বিয়ে করলে কেন? কেননা বিয়ের আগে আমি জানতাম না যে আমার স্বামী খুনি, আর 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 সেটাও আমার বাবার খুন করেছে ও। আমি এটা জানতাম না। আমি তো এই কথাটা তখন জানতে পারলাম যখন... কেউ তোকে বিশ্বাস করবে না জোয়ান, কেউ তোকে বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না যে ত্রম্বকের খুনে আমি জড়িয়েছিলাম, কারণ ত্রম্বকের খুনে সবচেয়ে বেশি সুবিধে তোর হতো। ওকে মারার পর ওর জাদুর সব সিক্রেট তুই চুরি করে নিলি, আর তারপরেই হয়ে গেলি জোয়ান দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, তুই আমাকে ব্ল্যাকমেল করবি? হ্যাঁ, জোয়ানকে শালা। আর আমি আমি নিজেকে যেমন করে হোক সামলে নিলাম। এটা বুঝতেই দিলাম না যে আমি সবকিছু জানি। কিন্তু প্রতিশোধ তো আমি নিতেই চেয়েছিলাম। কিন্তু তুমি কুশলের লাশটাকে ওই নকল বাক্সে কেন ঢোকালে? কেননা আমি এটা চাইছিলাম না যে কেউ সত্যিটা জানতে পারে, আর কেউ যেন না জানতে পারে যে আমি ত্রম্বকের মেয়ে। কিন্তু জোয়ানি বা তোমাকে বিয়ে করলো কেন? ও তো ভালোভাবেই জানতো যে তুমি ত্রম্বকের মেয়ে। ও ভয় পেল না যে যদি সবকিছু ফাঁস হয়ে যায় তো? কেননা এরকম কিছু জাদু ছিল যেটা আমার বাবা শুধু আমায় শিখিয়েছিল, অন্য কাউকে নয়। মেনে নিলাম যে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ দিতে এই সমস্ত করেছো। অপরাধ সবসময় অপরাধী হয়, আর তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। আমরা অনেক খুনিকে পাকড়াও করেছি, বোধহয় খুব কম খুনি পালাতে পেরেছে আমাদের কাছ থেকে। যেই আমরা জানতে পারি যে কোথাও খুন হয়ে গেছে, আমাদের মাথার মধ্যে কিরকম একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যায়। খুনির যদি একটা ছোট্ট চুলও আমাদের হাতে এসে পড়ে, তো ডক্টর সালুকে ওটা নিয়েই খুনির একেবারে কুষ্ঠি ঠিকুজি বের করে দেয় আমাদের। কিন্তু এই খুনিটা আমাদের একেবারে নাকানি চোপানি খাইয়ে দিয়েছিল। এই খুনিটা মানে বলতে চাইছি, এই কেসে যে খুনিটা ছিল সে। সাধারণত সব খুনিরাই খুন করে পালিয়ে যায়, কিন্তু এই যে খুনিটা, এ সিআইডিকে চিঠি লেখে। চিঠি, তাও কখন? খুনটা করার আগে। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা, খুন করার আগে। চিঠিটাতে আবার একটা প্রশ্ন করে সে। প্রশ্ন, সিআইডিকে প্রশ্ন করে ও। এত সাহস ওর! হ্যাঁ, আপনারা নিজেরাই দেখুন কি কি লিখেছিল ও। স্যার, আপনি জানেন বিবেক ওর গার্লফ্রেন্ডকে একটা গিফট দিতে চলেছে। স্যার, লেগেছে স্যার? স্যার, আসা মাত্র এত বাজে একটা খবর। 6 মাসের মধ্যে কাউকে চা পর্যন্ত খাওয়ায়নি, সে নাকি আবার নিজের গার্লফ্রেন্ডকে গিফট দেবে। স্যার, আমার গার্লফ্রেন্ড লাখে একটা স্যার, আর আমাদের ভালোবাসা একদম সত্যি। সত্যি? দেখেছ স্যার, ও আমাকে রোজ চিঠি লেখে স্যার। চিঠি তো আমাকেও লিখতো মেয়েরা কোনো এক সময়ে। আপনাকে স্যার? কেন, শখ লাগলো? কিছু কিছু চিঠি তো আমি এখনো লুকিয়ে রেখেছি। এখনো রেখে দিয়েছে? হ্যাঁ, অর্ধেক তো ওইভাবেই রয়েছে, বন্ধ অবস্থাতেই। না জানি ওই মেয়েগুলো আপনার ব্যাপারে কি লিখেছিল, আর আপনি তো পড়েননি। হাউ স্যাড। কিন্তু স্যার, আপনি ওই লেটারগুলো কোথায় রেখেছেন? বাড়িতেই। কি, বাড়িতে লুকিয়ে রেখেছেন? হ্যাঁ। আরে কি লুকিয়ে রেখেছো বাড়িতে? আরে কিছু না স্যার, এমনিই বলছিলাম। টাকা লুকিয়ে রেখেছো? টাকা?
আমার কাছে টাকা কোত্থেকে আসবে স্যার? কি লুকিয়ে রেখেছে বাড়িতে? স্যার আমি আপনাকে বলছি, ফ্রেডি স্যার কিছু পুরনো লাভ লেটার্স বাড়িতে লুকিয়ে রেখেছেন। ফ্রেডি? আরে স্যার ওসব তো পুরনো লাভ লেটার স্যার। আরে পুরনো হলেও তাও বাড়িতে রেখেছো, ফেলোনি এখনো? কিভাবে ফেলবো স্যার? ওর মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে, কিছু মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি? আরে একটা লেটারও যদি বৌদি পড়ে নেয় তাহলে? সে কি করে পড়বে স্যার? না ফ্রেডি, খুব খারাপ খবর এটা। বাড়িতে রেখেছো এরকম লেটার? যদি এরকম একটাও লেটার বৌদি পড়ে নেয় না তাহলে আগুন লেগে যাবে, আগুন। একটা কথা বলো, আজকাল বৌদি কি একটু উদাস উদাস থাকে? খেয়েছে রে, কথাও কম বলে নাকি? হ্যাঁ স্যার। যা। স্যার আপনি বলতে চাইছেন যে হ্যাঁ লাবণ্য, বৌদি লেটারগুলো পড়ে নিয়েছে। না না স্যার, এত বাজে কথা বলবেন না স্যার। আমি এখনই ফোন করে জেনে নিচ্ছি। না 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 থাক স্যার, আপনাকে করতে হবে না, আমি নিজের স্টাইলে করে নেবো। ওর পায়ে পড়ে যাবো স্যার আমি, কিন্তু আপনি ফোন করবেন না স্যার। তুমি কি করে জিজ্ঞেস করবে? তোমার নৌকো ডুবে গেছে, আমি আমার স্টাইলে জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, বাইরে একটা কুরিয়ার এসেছে। বিবেক নিয়ে আসো একটু। অভিজিৎ, আমি তোমাকে ফেডরিক্সের কি হয়েছে? স্যার মানে আমি বলছি। কি হয়েছে স্যার, ফ্রেডির বাড়িতে কিছু পুরনো লাভ লেটার রয়েছে। কি? ফেডরিক কি বলছো স্যার, তুমি? হ্যাঁ, কুরিয়ার। অদ্ভুত ব্যাপার এটাই যে যে পাঠিয়েছে তার নাম ঠিকানা কিছুই নেই এতে। স্কেচটার কোনো ইঙ্গিত রয়েছে? স্যার কোনো কোড ফোড মনে হচ্ছে। চিঠিও আছে। আমি খুব তাড়াতাড়ি একটা খুন করতে চলেছি, ক্ষমতা থাকলে বাধা দিয়ে দেখো। কাকে খুন করতে চলেছি তার উত্তর তুমি ওই ছকেই খুঁজে পাবে। দুটো লাইন আছে, কি মানে হতে পারে ওই দুটো লাইনের? এখান থেকেই জানা যাবে যে খুন কোথায় হতে পারে। আরে একটাও পয়েন্টেরও যদি খোঁজ পাওয়া যেত না যে কোথা থেকে শুরু হচ্ছে, আর তাহলে বাকি সব কিছু এমনি জানা যেত। হ্যাঁ মিস্টার এক্সপার্ট, কোড ব্রেক হয়েছে কি হয়নি? এখনো হয়নি স্যার, দেখছি। না, তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় খুব কম। ওপাশে খুন হতে চলেছে। স্যার আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা বোধহয় আমি বুঝে ফেলেছি। তাহলে বলুন না। এখানে দেখুন স্যার, এগুলো তো অ্যালফাবেটস। হ্যাঁ স্যার, এই ইংলিশের অ্যালফাবেট যদি এই লাইনে পরপর সাজাই তাহলে দেখুন দুটো ওয়ার্ড পাওয়া যাচ্ছে। একটা তো কিং আর আরেকটা ফোর। কিং অ্যান্ড ফোর? ইয়েস স্যার। এই দেখুন স্যার, প্রথম লাইনে প্রথমে কে, তারপরে আই, তারপরে এলো এন, আর তারপর জি, আর এরপর এই দ্বিতীয় লাইনে দেখুন এই যে এফ, তারপরে ও, তারপরে ইউ, আর তারপর সবশেষে আর। কিং অ্যান্ড ফোর, রাজা আর চার, রাজা আর চার, কিং অ্যান্ড ফোর। স্যার, চার মুখওয়ালা রাজা। চার মুখওয়ালা রাজা? স্যার কোথাও অশোক চক্র নয় তো? অশোক চক্র? সেটা কিভাবে স্যার? হ্যাঁ, অশোক চক্রতে 4টে সিংহ থাকে, আর সিংহ হচ্ছে জঙ্গলের রাজা। আরে হ্যাঁ, এই লোকটা ওই অশোক চক্রের মূর্তির দিকে ইশারা করছে না তো? হতে পারে, মুম্বাইয়ের ম্যাপ দেখতে হবে। এই যে স্যার, 4টে সিংহের মূর্তি কার্টার স্ট্রিটে রয়েছে স্যার। লাবণ্য, কার্টার স্ট্রিট পুলিশ স্টেশনে ফোন করো, খোঁজ নাও ওখানে কোনো খুন হয়েছে কিনা। ইয়েস স্যার। হ্যালো, আমি লাবণ্য বলছি সিআইডি থেকে। কার্টার স্ট্রিটের রোডের আশেপাশে কোনো খুন হয়েছে কি? গলা টিপে হত্যা করেছে, আবার ছুরি দিয়ে আঘাতও করেছে। স্যার
স্যার আমরা কি ওনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ 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 মিস্টার মাধবন, নাইস টু মিট ইউ। প্রদ্যুমান প্রেজেন্ট। সবার আগে লাশ উনিই দেখেছিলেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কি লাশ ছাড়া অন্য কাউকে দেখেছিলেন? না, আমি তো শুধু একটা চিৎকার শুনেছিলাম। তাহলে চিৎকার যখন আপনি শুনলেন তখন আপনি কোথায় ছিলেন? না, আমি তো শুটিং শেষ করে জাস্ট গাড়িতে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ করে একটা চিৎকার শুনতে পেলাম। দৌড়ে এসে দেখি যে এই লাশটা আমি দেখতে পেলাম, এই মানুষটার। আপনি আর কিছুই দেখেননি? ইউ অ্যাবসলিউটলি শিওর? না, যদি আমি কিছু দেখতে পেতাম তাহলে অবশ্যই আপনাকে জানাতাম। এমনি ওই রক্তাক্ত লাশ থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কোন ফিল্মের শুটিং কমপ্লিট করে আপনার ফিরছিলেন? এই আমার নতুন ফিল্ম 13B। 13B? খুব ইন্টারেস্টিং নাম তো। আসলে এই টাইটেলের মতন ফিল্মটাও ইন্টারেস্টিং। যখন আপনি চিৎকার শুনেছিলেন তখন আপনি গাড়িতে বসেছিলেন? হ্যাঁ। গাড়ি কি আপনি নিজে ড্রাইভ করেন? না, তবে আজকে আমি চালাচ্ছিলাম। আপনি তো একজন স্টার, তো গাড়ি নিজে নিজে চালানো। কি করবো, যা টানাটানি চলছে, তাই ভাবছিলাম কিছু টাকা সেভ করা যাক। অ্যাকচুয়ালি আমার ড্রাইভারের শরীরটা খুব একটা ভালো না, তাই নিজেই গাড়িটা ড্রাইভ করছিলাম। আচ্ছা মিস্টার মাধবন, আপনার গাড়িটা তখন কোথায় ছিল? স্যার, হোটেলের বাইরে ওই জায়গাটা দাঁড়িয়ে ছিল। হোটেলের পার্কিং পুরো ফুল ছিল, আর এত গাড়ির মধ্যে নিজের গাড়িটা পার্ক করতে একটু অসুবিধা হচ্ছিল। আর তখন কটা বেরিয়েছিল? স্যার, এই প্রশ্নটার জবাব আমি আপনাকে সঠিকভাবে দিতে পারি। ঠিক একটা সময় 1300 আওয়ার্স। স্যার, এটা দেখেছেন আপনি? মাটিতে কিছু লেখা আছে। কি অদ্ভুত চিহ্ন! আমি বুঝতে পারছি না এটা আপনাকে বলা ঠিক হবে কি না। যখন থেকে আমি ফিল্মে শুটিং শুরু করেছিলাম 13B, তখন থেকে ঠিক একটা সময় মানে 1300 আওয়ার্স কোনো না কোনো অদ্ভুত ঘটনা একটা ঘটছে। ও, আজ তো দেখতে পাচ্ছেন এই লাশটা পড়ে আছে। আচ্ছা, আর কি কি হয়েছিল দুপুরে একটার সময় আপনার সাথে? গতকালও যেমন আমি একটা বিশেষ কাজে একটু বাইরে গেছিলাম। এমনিতে এরকম অনেক ঘটনা ঘটে, সেটার ব্যাপারে না হয় পরে কথা বলবো। হ্যাঁ, তোমাকে পরে বুঝিয়ে বলবো। Anyway, thank you, Mr. Madhavan. Lovely meet you and wish you all the best for your film. থ্যাংক ইউ। আর যদি আবার আপনাকে প্রয়োজন হয় তো আবার ডিস্টার্ব করব। না না, কোনো অসুবিধা নেই, আপনি ফোন করতে পারেন এনি টাইম। থ্যাংক ইউ। বাই বাই। বাই। স্যার, হ্যাঁ দাদা। স্যার, এই লোকটার পকেট থেকে এই ওয়ালেট আর এই কার্ডটা পাওয়া গেছে। এনার নাম হচ্ছে ডক্টর অনুভব। ইনি একজন সার্জন স্যার, জীবনধারা হসপিটাল। সার্জেন? এই ভর দুপুরে পায়ে হেঁটে কোথায় যাচ্ছিল এ? স্যার, হ্যাঁ স্যার, কারো গাড়ির চাবি পাওয়া গেছে এই লোকটার পকেট থেকে। আরে, এর পকেট থেকে পাওয়া গেছে তাহলে এরই হবে নিশ্চয়ই। স্যার, এনার পকেট থেকে এই লাইব্রেরির কার্ডটা পাওয়া গেছে। এনার গাড়ি তাহলে এই লাইব্রেরির আশেপাশে পার্ক করা নেই তো? ঈশ্বর চাঁদ লাইব্রেরি কার এখানেই কোথাও আছে স্যার। কোন গাড়ি হতে পারে তাহলে? কোন গাড়িটা হতে পারে তাহলে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই গাড়িটাই হবে তাহলে। আরে, চাবি লাগিয়ে দেখো না। 1 মিনিট স্যার। স্যার, গাড়ি তার মানে এখানেই রেখেছিলেন উনি। স্যার, গন্ডগোল আছে, গাড়ি স্টার্টই হচ্ছে না। হ্যাঁ, স্টার্ট হচ্ছে না? দেখি বনেট খোলো। স্টার্ট কি করে হবে স্যার? তারটাই তো কাটা। তার মানে খুনি খুব ভালো প্ল্যান করেছিল। প্রথমে গাড়ি খারাপ করে দিল, তারপর তাহলে ডক্টর বোধহয় কোনো মেকানিককে খুঁজতেই যাচ্ছিল ওদিকে। আর খুনি রাস্তায় তৈরি হয়ে বসেছিল খুন করবার জন্যে। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে এমনই কিছু। কিন্তু স্যার, একজন সার্জনের কার সঙ্গে শত্রুতা থাকতে পারে? সেটা তো ওর বাড়ির লোককেই জিজ্ঞেস করতে হবে। আপনাদের আমি কিছু বলতে পারতাম। আমার তো সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। অনুভব ছাড়া আমার জীবন কিভাবে বাঁচা সম্ভব? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? ওর তো কোনো শত্রুই ছিল না, তাহলে সন্দেহ কাকে করব? কেউ তো শত্রু ছিল, সেই জন্যই তো খুনটা হলো ওনার। কিছু মনে পড়ছে না। আচ্ছা, ডাক্তারবাবুর মৃত্যুর পর ওনার সমস্ত অর্থ আর সম্পত্তি এসব কার পাওয়ার কথা? কে আর পাবে? ওর ভাই অভিনব ছাড়া আর কে পাবে? স্যার, তাহলে এই অভিনবই মারেনি তো ওর দাদাকে? আপনাদের সবার মনে এই ধরনের কথা আসছে কি করে?
ও তো স্বপ্নেও এ কথা ভাবতে পারে না। দেখুন, একটা ব্যাপার তো শিওর, কেউ অকারণে তো খুন করবে না, কোনো না কোনো কারণ তো আছেই। হ্যাঁ মানছি, কোনো না কোনো কারণ তো হবেই, কিন্তু একজন নিজের ভাই কি করে ভাববে নিজের ভাইয়ের ব্যাপারে? আচ্ছা, ইদানিং কি ওনার কারোর সঙ্গে কোনো বিবাদ, কোনো ঝগড়া এরকম কিছু হয়েছিল? তর্কাতর্কি? হ্যাঁ হ্যাঁ, একজন লোক ছিল। কে ছিল সে? একজন মেকানিক ছিল, লাইব্রেরির পাশের গলিতে থাকে ও। মেকানিক? কি কি কাজ ছিল ওই ডাক্তারবাবুর সঙ্গে? ওর স্ত্রীর চিকিৎসা করছিল অনুভব, ব্লাড ক্যান্সার ছিল ওর। কিন্তু ওকে বাঁচাতে পারেনি, তারপরে ও মারা গেছিল। এই জন্য ওই মেকানিক ওকে হুমকি দিয়ে গেছিল, যদি ওই মেকানিকের ওয়াইফ না বাঁচে তাহলে অনুভবকে ওরা মেরে ফেলবে। ও আচ্ছা, এতক্ষণ ধরে তো এটাই জানার চেষ্টা করছিলাম। বাই দ্য ওয়ে, কি নাম ওই মেকানিকের? অনিকেশ। অনিকেশ? শহরের প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গলিতে একটা পানের দোকান থাকবে। একদমই ঠিক স্যার। স্যার, পানের পিক দিয়ে বানানো পেন্টিং প্রত্যেক বাড়ির দেয়ালে দেখতে পাচ্ছি স্যার। স্যার, সামনেই একটা পানের দোকান। হ্যাঁ, এরা সব জানে, সব কিছু দেখে, তো একেই জিজ্ঞাসা করি। চলো। শুনছেন ভাই, একটু বলতে পারবেন ওই অনিকেশকে কোথায় পাবো? ও মেকানিক? হ্যাঁ হ্যাঁ, ওই মেকানিক। ওই যে দাঁড়িয়ে আছে সামনে। পরে করছি আমি। এই দাঁড়া, দাঁড়া বলছি, এই দাঁড়া। সামনের বছরই অলিম্পিক আছে, দৌড়ে নাম দিবি নাকি তুই? হ্যাঁ বল, কেন মারলি অনুভবকে? অনুভব? কে অনুভব? কি অনুভবের নাম শুনিসনি? হ্যাঁ, আরে ডাক্তারকে মেরেই দিলি তোর বউকে বাঁচাতে পারেনি বলে? হ্যাঁ ও ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। খুব তাড়াতাড়ি মনে পড়ে গেছে বল বল, চটপট বল। আমি মানিনি সাহেব, আমি মানিনি। আচ্ছা, আমি তো জিজ্ঞাসা করেছি কি জানিস তুই বল। মারার কথা তো আমি বলিনি। হ্যাঁ, মারার কথা তোর মুখ থেকে কি করে বেরোলো? হ্যাঁ, হুমকি দিয়েছিলি না ওকে প্রাণে মারবি বলে? বল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা তো আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম। রাগের মাথায়? মার দিবি স্যার, সত্যি আমি মারিনি। ধরে রাখো, চুপ করে দাঁড়া। হ্যাঁ লাবণ্য, কি আরো একটা চিঠি এসেছে? এই কোডটা তো আগের থেকে একেবারেই আলাদা। হ্যাঁ স্যার, আর এই কোডগুলো আমাকে আগের থেকেও বেশি বিপদে ফেলেছে। কিন্তু দেখতে তো এগুলো অ্যালফাবেটের মতোই, তাই না? হ্যাঁ তাই তো স্যার, এবিসিডির মতো কিছু মনে হচ্ছে। না না, অত সংক্ষেপে আপনি বললে হবে না। এই কোড যদি ব্রেক করা না যায় তাহলে আরো একটা খুন হয়ে যাবে। স্যার চেষ্টা তো করছি আমি। না বস। হ্যাঁ বলুন স্যার, কিছু জানা গেল? প্রতিশোধের আগুন জ্বলছে খুনির মনের মধ্যে। এই জন্যই তো খুন করে চলেছে। এর লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই লোকটা একটা ডিফারেন্ট টাইপের লোক। মানে এই ধরনের লেখার লোক খুবই প্ল্যান করে নিজেদের কাজগুলো করে থাকে। একটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজও খুব করে খেয়াল করে থাকে যাতে কোনো গন্ডগোল না হয়। আপনারা এটাও বলতে পারেন যে পারফেক্টনেস। মানে খুনি আমাদের জন্য খুব একটা বেশি সূত্র ছাড়বে না। আর একটা কথা স্যার, এই খুনি খুন করার আগে খুনের সম্পূর্ণ রিহার্সালটা করে নেয়। কি খুনের রিহার্সাল? সেটা কি করে হতে পারে? সমস্ত খুনের আগে সে খুনের সমস্ত দিক সম্পূর্ণভাবে যাচাই করে নেয় নিজের মাপ মতন করে, আর সেই মাপের হিসেবে সেই খুনটা করে থাকতে পারে। ইয়েস, পেয়ে গেছি। কি স্যার, মনে হচ্ছে যে এটা আগের নামের থেকেও বড় কোনো নাম, যেমন প্লেস অফ ওয়ারশিপ আর এন্ট্রি পয়েন্ট, 10 নম্বর জাতীয় কোনো কিছু। প্লেস অফ ওয়ারশিপ মানে কোনো পুজো করার জায়গা? তার মানে মন্দির কিংবা ওই ধরনের কোনো জায়গায়। এন্ট্রি পয়েন্ট মানে ভেতরে যাওয়ার রাস্তা? কোনো গেট, কোনো দরজা? মন্দিরের দরজা তাহলে স্যার? চার্চের দরজাও তো হতে পারে স্যার। হ্যাঁ, চার্চ, চার্চ গেট, চার্চ গেট। মাই গড, তার মানে পরের খুন চার্চ গেটে হতে চলেছে। আর 10টার সময় হবে স্যার। হ্যাঁ স্যার, RGB লেখা আছে তার আগে।
যেমন আগের বারের বার এজি লেখা ছিল অনুভবের মার্ডারের আগে, স্যার সেবারের মতো আরজি লেখা আছে। মাই গড, তার মানে আরজি ইনিশিয়ান্সের কেউ খুন হতে পারে। একটা কাজ করো, ডিরেক্টলি খোঁজ নাও যে ওই চার্জ গেটে কার কার ইনিশিয়ান্স আরজি আছে, আর ওদের সবাইকে ওয়ার্ন করো। ওকে ওকে, টেক কেয়ার। স্যার প্রায় 50 জন রয়েছেন চার্চ গেটে যাদের নামের ইনিশিয়াল আর আর জে। 30 জনকে ইনফর্ম করে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে না যে এনাদের প্রাণের কোনো বিপদ রয়েছে। যাই হোক, অন্তত আমরা ওদের সাবধান তো করে দিলাম। রূপা দেবী বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমি সিআইডি থেকে বলছি, ফ্রেডি। 1 মিনিট একটু হোল্ড করুন। তুমি তুমি এখানে কি করে? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে ফেডরিক? কিছু একটা গন্ডগোল লাগছে স্যার। এই মহিলা মনে হচ্ছে কাউকে দেখে চমকে গেলেন আর ফোনটা আপনি ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে আরেকবার ট্রাই করো না। ইয়েস স্যার। স্যার একজন প্রবীণ কুমার বলে রয়েছেন চার্চ গেটে 104 উর্বশী সোসাইটিতে। স্যার, হ্যাঁ আজব ব্যাপার স্যার, এই মাত্র এই নাম্বারই ফোনে কথা বললাম আর এখন বলছে আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার? স্যার আমার তো মনে হচ্ছে গন্ডগোল এই মহিলার সঙ্গেই হয়েছে। কোথাও খুনিটা এখানে পৌঁছে যায়নি তো? রূপা দেবী আছেন বাড়িতে? ও নো, আমাদের দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ, তুমি কে? আমি রূপার বোন হই। ঘটনাটা তোমার সামনে হয়েছে? না, আমি ঘরে ছিলাম না। আমি 10 মিনিট পরে এসেছি আর আমি এসে দেখি দিদি এখানে পড়ে আছে। স্যার এই দেখুন, এখানেও সেরকমই চিহ্ন রয়েছে যেরকম আগের লাশের কাছে পেয়েছিলাম। আর স্যার খুনটাও ঠিক একইভাবে করা হয়েছে। এই দেখুন, বুকের ওপরে ছুরি দিয়ে মেরেছে। মানে দুটো খুনই একটা লোক করেছে। কে ওই লোকটা? আপনি কাউকে সন্দেহ করছেন? কে হতে পারে? না স্যার, এই আঙুলের আংটিটা কিন্তু মিসিং। তোমার দিদি কি এই আঙুলটায় কোনো আংটি পরতো? হ্যাঁ, হীরের আংটি পরতো। হীরের আংটি? ওর কোনো বয়ফ্রেন্ড দিয়েছিল নাকি? হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল। আচ্ছা, ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, দিদি তো আর ওর মুখই কোনোদিন দেখতে চাইছিল না। তাহলে ব্যাপারটা এতদূর পর্যন্ত পৌঁছেছে। কি নাম সেই ছেলেটির? মনু। মনু? হ্যাঁ, সকাল সকাল মদ্যপান? কে আপনারা? সিআইডি। ওদিকে খুন করে এখানে মদ খাচ্ছ মজা করে, হ্যাঁ? কি? রূপা খুন হয়েছে? এই ড্রামা বন্ধ কর, বুঝলি? দেখুন, আমি ওকে ভালোবাসতাম। সমস্ত রোমিওরা একই কথা বলে, ভালোবাসতাম, আর তারপরে খুন। হ্যাঁ, একে ভালো করে সার্চ করো তো। হাত পড়ে তোলো। এই দেখুন। কি এটা? হ্যাঁ, এই হীরের আংটিটা তোমার পকেটে কোত্থেকে এলো তাহলে? আমি জানি না। জানো না তুমি? হ্যাঁ, আমি রূপার কাছে গেছিলাম আর ওই তো আমাকে ফেরত দিল এই আংটি। তারপর তুমি ওকে খুন করে দিলে? না। আচ্ছা, তাহলে খুন তুমি ওখান থেকে চলে যাওয়ার পর হয়েছে? হ্যাঁ। মিথ্যে বলছে। ও, এর হ্যান্ডরাইটিং টেস্ট করো, মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে আমাদের এই প্রেমিক প্রেমের গান গাইছিল নাকি রক্ত ঝরানো গান। হ্যাঁ অভিজিৎ, কোনো কথা হলো? হ্যাঁ স্যার, হ্যান্ডরাইটিং এক্সপার্টকে তো ডেকে নিয়েছি। মনুর হ্যান্ডরাইটিং এর সঙ্গে ওই লেটারের হ্যান্ডরাইটিংগুলোকে মেলানোর চেষ্টা চলছে। বলুন মিস্টার এক্সপার্ট, কিছু জানা গেল? না স্যার, আমার মনে হয় না চিঠিগুলো মনু লিখেছে। আপনি ঠিক বলছেন? একদম। এটাও তো হতে পারে যে মনু নিজের হ্যান্ডরাইটিং ইচ্ছে করেই পাল্টে দিয়েছে। না স্যার, যদি কেউ জেনে শুনে নিজের হাতের লেখা বদলেও ফেলে, তাও তার নিজের লেখার ঢং। আমি বলতে চাইছি, লেখার প্রেসার পয়েন্ট কখনো বদলাতে পারে না। অভিজিৎ, আমার প্রথমেই মনে হয়েছিল, ঠিক আছে আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম যে রূপাকে খুন মনু করতেই পারে না, কিন্তু মনু অনুভবকে কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, অনুভবকে মারার কোনো কারণই নেই মনুর কাছে। এক্স্যাক্টলি।
মানে স্যার আমরা আবার সেখানেই পৌঁছে গেলাম যেখানে আমরা ছিলাম। খুনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমরা জানি না যে ও কোথায় রয়েছে। পেয়ে গেছি স্যার। কি পাওয়া গেছে? এই দেখুন স্যার, যে লেখাটা খুনি রেখে দিয়ে গিয়েছিল আসলে ওটা একটা জাপানি শব্দ, যার অর্থ হলো আবর্জনা অথবা ইমপিউরিটি। তাহলে এই খুনি কি বলতে চাইছে আমাদের সবাইকে? স্যার কোথাও এটা কোনো পাগল খুনি নয় তো, যে বেরিয়ে পড়েছে সমাজের আবর্জনা দূর করতে, মানুষের খুন করে? অভিজিৎ, একটা কাজ করো, এই দুটো খুনের মানে দুজন মৃত ব্যক্তির মধ্যে খোঁজ নাও কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ দা, ওই দুজন মৃত ব্যক্তির সম্বন্ধে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, ওই ডাক্তার আর এই মেয়েটা দুজনের ওপরই খুনের কেস চলছিল, তবে পাক্কা প্রমাণ না পাওয়ার কারণে এদের ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এই খুন ওই কেসের সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই তো? স্যার কোনো বন্ধু বা আত্মীয় হতে পারে যারা হয়তো প্রতিশোধ দিতে চেয়েছিল। স্যার আরও একটা চিঠি এসেছে, হয়তো ওই খুনি পাঠিয়েছে। দেখো তো দা। ভীষণ করুণা হচ্ছে তোমাদের সিআইডি অফিসারদের ওপর। আমি তো ভেবেছিলাম যে খুব মজা হবে তোমাদের সঙ্গে বিশেষ খেলাটা খেলতে, কিন্তু তোমাদের দেখছি কোনো যোগ্যতাই নেই। তবুও আরেকটা সুযোগ দিচ্ছি তোমাদের, ক্ষমতা থাকলে আটকে দেখাও আমায়। একবার যদি হাতে পাই না তখন বুঝিয়ে দেব। স্যার আরও একটা কোড পাঠিয়েছে আমাদের। আবার কোড? হ্যাঁ, এবার অন্য কোড। চলুন মিস্টার এক্সপার্ট, তাড়াতাড়ি করুন, খোঁজ নিন তাড়াতাড়ি। এর মধ্যে তো শুধু নাম্বার লেখা আছে, 5111825197। 5111825197? এটা কি হতে পারে? যদি আমার আন্দাজ সঠিক হয় স্যার, তো আগের কোড আর এই কোডের মধ্যে নির্ঘাত কোনো সম্পর্ক আছে। তার মানে? স্যার আগের কোডে খুনি যাকে খুন করতে চলেছে তার নামের অক্ষর লিখে পাঠিয়েছিল। হ্যাঁ তো স্যার সেই হিসেবে খুনি এবারে যাকে হত্যা করতে চায় তার নামের আদ্যাক্ষর এস আর জি দিয়ে হবে। সেটা কিভাবে? এখানে শেষের তিনটে নাম্বার 197। এবার আমরা যদি ইংরেজির 26টা অক্ষরকে ধরি, তাহলে সেই হিসেবে 19 নম্বরে আসে এস আর 7 নম্বরে আসে জি। কিন্তু এখন এই 51118255 এটার মানে কি? 511 স্যার, এটা আবার কোনো বাসের নাম্বার নয় তো? ফেডরিক, হতে পারে 511 বাসের নাম্বার। 1825 1825 625। লাবণ্য, খোঁজ নাও যে 511 নম্বর বাস 6টা বেজে 25 মিনিটে কোন বাস স্টপে বাসগুলো দাঁড়ায়। চেক করো তাড়াতাড়ি। স্যার হ্যাঁ, চিঠিটাতে অ্যাড্রেস ভুল আছে স্যার, এই দেখুন। ও সরি, স্পেলিং মিস্টেক। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু খুনি তো একজন পারফেকশনিস্ট, ও এরকম ভুল করতেই পারে না। রাইট স্যার হ্যাঁ, 511 নম্বরে 3টে বাস রয়েছে, যেটা 6টা 25-এ 3টে বাস স্টপে থামে। কালিন্দী বাস স্টপ, প্রজ্জ্বল বাস স্টপ আর শ্রীনাথ বাস স্টপ। স্যার 3টে বাস স্টপই গোপীনগর এলাকার মধ্যে। হ্যাঁ, তার মানে পরের খুন গোপীনগর এলাকাতেই হতে চলেছে। সেই লোক যার নামের আদ্যাক্ষর এস আর জি দিয়ে শুরু হয়েছে, যার উপরে কখনো কোনো খুনের কেস চলেছিল। খোঁজ নাও দয়া। ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে শ্যামগুপ্তর বাড়ি। দরজা খুলুন, দরজা খুলুন। দয়া, বেশি সময় নেই, দরজা ভেঙে দাও। মাই গড। রেডি, বিবেক পুরো বাড়িটা সার্চ করো। খুনি বোধহয় এখনো বাড়ির মধ্যেই আছে, কুইক। না দয়া, ইজ নো মোর। একেও ঠিক ওইভাবেই মেরেছে, বুকে ছুরি দিয়ে অনেকবার মারা হয়েছে। স্যার এই দেখুন, এ তো একই শব্দ, জাপানি শব্দ, আবর্জনা। সব খুনি হয়তো পালিয়ে গেছে, পিছনের দরজা খোলা ছিল। আরে স্যার, এই ভদ্রলোকের স্ত্রী উপরে আছেন স্যার, খুব অসুস্থ, উনি হাঁটতে পারেন না। হ্যাঁ, চল ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। বাবা,
আপনি কি কিছু দেখেছিলেন যখন আপনার স্বামী খুন হয়, অথবা অথবা শুনেছিলেন কোনো চিৎকার, কোনো আর্তনাদ, কোনো কথাবার্তা? না, শুধু কলিং বেলের আওয়াজ পেয়েছি আমি। ও দরজা খুলতে গেছিল আর মা, কেউ অন্য কেউ ছিল সে সময় বাড়িতে? আর তো কেউ ছিল না, আর মালি ছিল, বাইরে ঘাস কাটছিল। বিবেক, মালিটাকে চট করে ডেকে নিয়ে আসো তো। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? বাবা তো সন্ন্যাসী প্রকৃতির, তার শত্রু কি হতে পারে? সন্ন্যাসী মানুষ ছিলেন তো খুনের কেস কেন চলছিল ওনার বিরুদ্ধে? খুনের মামলা চলছিল, কিন্তু কিছু প্রমাণ হতো না। ও বাবা খুনি ছিল না। সব আসুন। আপনি এখানে বাড়িতে ছিলেন দুপুরবেলা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি কাউকে দেখেননি বাড়িতে আসতে? হ্যাঁ সাহেব, ওই শ্যাম সাহেবের সেক্রেটারি দেখা করতে এসেছিল। কি? ওই বদমাসটা এসেছিল? বদমাস? হ্যাঁ, ও বদমাসের থেকে কম ছিল না। ফাঁসিয়ে দিয়েছে ও আমার স্বামীকে ভালোবাসার জালে। ফাঁসি দিয়েছিল? হ্যাঁ স্যার, মা ঠিকই বলছে। আসলে ও বাবাকে ফাঁসিয়ে তার সম্পত্তি নিতে চাইছিল। সেক্রেটারিকে কোথায় পাবো? তাহলে অ্যাফেয়ার চলছিল তোমার নিজের বসের সঙ্গে? হ্যাঁ, কি? হ্যাঁ, চলছিল তো। তো কি তুমি চলছিল বলছো? শ্যাম তোমার বস ছিল, একজন বিবাহিত পুরুষ, একজন সংসারী মানুষ, তোমার বাবার বয়সী লোক, আর তুমি বলছো তার সঙ্গে তোমার অ্যাফেয়ার চলছিল? তা কোনো ব্যাপার না। বাহ! যদি ওনার নিজের বাড়ির সম্পর্কে চিন্তা না থাকে, তো আমি কেন চিন্তা করতে যাব? কি বলতে চাইছো তুমি? মানে এটা, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব ভেবেছিলাম। ও, তার মানে তুমি ভালোবাসতে ওনাকে? না। না? তাহলে বিয়ে কেন করতে চাইছিলে? ওনার টাকার জন্য। আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পেরেছি তোমার খেলা কি। হ্যাঁ, টাকা পয়সার জন্য বিয়ে করতে চেয়েছিল এই শ্যামকে, আর যেই মুহূর্তে শ্যাম জানতে পেরেছে, ও সঙ্গে সঙ্গে ওকে খুন করে দিয়েছে। কেন? কি? আমি খুন করিনি শ্যামকে। তুমি করেছো খুনটা, নিশ্চয়ই নিজের অন্য কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে। অন্য বয়ফ্রেন্ড? হ্যাঁ, অন্য বয়ফ্রেন্ড। আবার বয়ফ্রেন্ড কিসের? সেটা তো তুমি ভালো করে জানো। আমাদের সাক্ষী বলেছে যে ওখানে তুমি ছিলে, যে শ্যামের সাথে দেখা করতে গিয়েছিল ওর মৃত্যুর আগে একটা ছেলের সাথে। কে ছিল সেই ছেলেটি? বলবি আমাদের কে ছিল ছেলেটা, নাকি অন্য কোনো রাস্তা নেব আমি? বল। আমি সত্যি বলছি, আমি একাই গেছিলাম ওনার সাথে দেখা করতে। তাহলে তো ব্যাপারটা একদম পরিষ্কার, খুনটা তুমিই করেছো, কারণ ওর মৃত্যুর ঠিক আগেই তুমি গেছিলে ওর সঙ্গে দেখা করতে। না, একটা ছেলে ছিল যে আমার পরে ওর সাথে দেখা করেছে। ছেলে? কে ছিল সে? দেখতে তো ওকে অনেকটা সেলসম্যানের মতো লাগছিল। সেলসম্যান? হ্যাঁ, ওর হাতে একটা ব্যাগ ছিল যার ভেতরে কিছু লেখা ছিল। কি কি লেখা ছিল, কিছু মনে আছে? হ্যাঁ, ওর ব্যাগে হয়তো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম লেখা ছিল। কি নাম ছিল ইন্স্যুরেন্স কোম্পানির? হয়তো এবি ইন্স্যুরেন্স। এবি ইন্স্যুরেন্স কোম্পানি? হ্যাঁ বলুন, কোন পলিসি কিনতে চান আপনি? না, আমি কোনো পলিসি কিনতে আসিনি, আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করতে এসেছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? বলুন, কি জিজ্ঞেস করতে চান আপনারা? অ্যাকচুয়ালি আমাদের কাছে তিনটে নাম আছে, অনুভব, শ্যাম আর রূপা। আমরা এটা জানতে চাই যে এনারা আপনাদের থেকে কোনো পলিসি কিনেছিলেন নাকি? এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ স্যার, এনারা তিনজনই আমাদের ক্লায়েন্ট। গ্রেট। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন কে এই তিনজনকে পলিসি বিক্রি করেছিল? এক মিনিট স্যার, বিক্রম। বিক্রম? এই বিক্রমের অ্যাড্রেস আমাদের চাই। কেউ তো নেই দেখছি।
স্যার উনি জানতে পারেননি তো যে আমরা আসছি এখানে? হতে পারে। একটা কাজ করো, গোটা বাড়িটাকে ভালো করে চেক করো, হয়তো আমরা এখানে কিছু পেয়ে যেতে পারি। বিবেক, ভেতরে কিছু পেলে? না। স্যার, এই দেখুন। ছুরি? তার মানে সব খুন এই ছুরি দিয়েই করা হয়েছে। এই দেখো, শার্ট, গ্লাভস। মানে সব খুন বিক্রমই করেছে, কিন্তু ও তো পালিয়ে গেছে। কোনো ব্যাপার না, ওর বাড়ি পাওয়া গেছে, এই সমস্ত প্রমাণ পাওয়া গেছে, ওকেও খুঁজে পাওয়া যাবে। স্যার, এই ফাইলটা পেলাম স্যার। এটা কি? অনুভব, রূপা, শ্যাম, রণবিজয়? অনুভব, রূপা, শ্যাম এরা তিনজন তো মারা গেছে। তার মানে হচ্ছে এই বিক্রমের পরের শিকার এই রণবিজয়। স্যার আমার কথা শুনুন, আপনি যদি এই পলিসিটা করেন তাহলে আপনার লাভই লাভ হবে। আরে তুমি তো সব পলিসির জন্য একই কথা বলো, আমাকে রাজি করিয়ে নাও। স্যার সত্যি বলছি, এই পলিসিটা আপনার জন্য ভীষণ ভালো। আচ্ছা, তাহলে ঠিক আছে, যখন তুমি এতই বলছো তাহলে এই পলিসিটাও কিনে নিচ্ছি। বলো কোথায় সাইন করতে হবে? 1 মিনিট। ব্যাস বিক্রম, আর একটুও নড়বে না, না হলে কিন্তু গুলি করে দেবো। হাত 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 বের করো চট করে। 3 খুনের পর একে মারতে এসেছো তুমি? হ্যাঁ, কি 3 খুন? হ্যাঁ, এ প্রথমে লোকজনের ইন্স্যুরেন্স করে আর তারপর তাদেরকে খুন করে দেয়। আরে এসব কি বলছেন আপনারা? আমি ইন্স্যুরেন্সের এজেন্ট, আমি কোনো খুনি নই। তুমি আদৌ কি আর আদৌ কি নও সেটা বিউরোতে গিয়ে জানা যাবে। নিয়ে চলো একে। হ্যাঁ বলো বিক্রম, কি এমন আগুন লেগেছিল মনে যে দুমদাম খুন করলে? হ্যাঁ, কোন খুনের কথা বলছেন আপনারা? আরে এ তো কিছুই মনে করতে পারছে না, এ তো সবই ভুলে গেছে। যাদের যাদের ইন্স্যুরেন্স করলি তাদেরকে খুন করে দিলি? হ্যাঁ, কিন্তু আমি আমার কাস্টমারদের কেন খুন করব? সেটা তো আমরাও জিজ্ঞেস করছি, কেন খুন করেছো অনুভব, শ্যাম আর রূপাকে? ওরাও তো তোমার কাস্টমার ছিল। আপনি যাই বলুন না কেন, আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। নাও এর কথা বিশ্বাস করো, এ খুন করেনি। ওই ছুরি, ওই গ্লাভস, ওই ইন্স্যুরেন্সের ব্যাগ, এগুলো সব কি করে পৌঁছালো তোমার বাড়িতে? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ আমাকে ফাঁসিয়েছে। ওসব কথা বাদ দাও, ও তো এটাও ভুলে গেছে যে ওই যে চিঠিগুলো ছিল ওগুলো ওরই লেখা। আমি? হ্যাঁ, সব চিঠিগুলোর হ্যান্ডরাইটিং তোমারই। মিথ্যে বলার চেষ্টা করো না, বুঝেছো? স্যার আমি খুন করিনি, আপনারা যাই বলুন না কেন। আচ্ছা ঠিক আছে, নার্কো টেস্ট আর লাই ডিটেক্টর টেস্ট করাবে নাকি? এগুলো কি করে হয়? কিছু না, একটা ইঞ্জেকশন দেব, কয়েকটা প্রশ্ন করব, তোমার মাথা আর হার্টবিট চেক করব। ওকে? ঠিক আছে। সালুকে, ওকে ওর নাম জিজ্ঞেস করো। তোমার নাম কি? বিক্রম। রূপা, শ্যাম আর অনুভবকে চেনো? হ্যাঁ, ওরা আমার ক্লায়েন্ট ছিল। ওই 3 জনের খুন হয়ে গেছে, জানা আছে তো? হ্যাঁ। ওদেরকে কেন মেরেছো তুমি? রূপা, অনুভব আর শ্যামকে কেন মেরেছো তুমি? আমি তো মারিনি। ওকে জিজ্ঞেস করো প্রমাণ ওর বাড়িতে কিভাবে পাওয়া গেল। বিক্রম, এই 3 জনের খুনের প্রমাণ তোমার বাড়ি থেকে পাওয়া গেছে কি করে? আমি জানি না। সত্যি বলছো বস? হ্যাঁ সব একটা অদ্ভুত ব্যাপার জানতে পারা গেছে। সব কি? স্যার, বিক্রমের ঘর থেকে যে ইন্স্যুরেন্স পেপার রাখার ব্যাগটা পাওয়া গেছে, ওটার যে হ্যান্ডেলটা আছে। ওই স্ট্র্যাপ দেওয়া? হ্যাঁ স্যার, ওটাই। কি হয়েছে ওটা? স্যার, ওটার ভেতরের দিকে কিছু আঙুলের ছাপ পাওয়া গেছে, যেটা বিক্রমের নয়। স্যার, এইখানটায় পাওয়া গেছে ওই আঙুলের ছাপ। এই ছাপ আর কোথাও পেয়েছো? না স্যার, অন্য কোথাও নয়, শুধু এইখানে, এই ট্র্যাপের নিচে। ও, তাহলে শেষমেশ ভুলটা করলোই খুনি। ব্যাগের উপর থেকে সমস্ত ছাপ মুছে দিতে পারলেও এখানে এই স্ট্র্যাপটাই মুছতে ভুলে গেছিল স্যার। একটা কাজ করো অভিজিৎ,
এদের প্রত্যেককে ডেকে পাঠাও। আমরা এখানে এই জন্যই ডেকেছি কারণ খুনির ব্যাপারে আমরা জানতে পেরেছি। কি কে মেরেছে? আসলে এই বদমাশটা নয় তো? না মা ওইখানেই আছে, এই ঘরের ভিতরেই, আপনাদের সবার চোখের সামনে। খুনির নাম বলার আগে আমরা আপনাদের সবাইয়ের আঙুলের ছাপগুলো নেব একবার। কেন কেন আমি আমার আঙুলের ছাপ দেব? একে তো আমার স্বামী খুন হয়েছে, আবার আমাকেই বলছেন আঙুলের ছাপ দিতে। এটা ঠিক না। আপনারা সবাই মিলে আমাদের এরকম ইনসাল্ট করতেই পারেন না। দেখুন, আপনাদের আঙুলের ছাপ আমরা এই জন্যই চাইছি যাতে আমরা খুনিকে সঠিক প্রমাণ সহ ধরতে পারি। যদি আপনারা সবাই চান যে আপনাদের পরিবারকে ধ্বংস করেছে সেই খুনিকে আমরা শাস্তি দিতে পারি, তাহলে প্লিজ কোঅপারেট করুন, ফিঙ্গারপ্রিন্টস দিয়ে দিন। স্যার ফিঙ্গারপ্রিন্ট তো আমরা দেবই, কিন্তু তার আগে অন্তত এইটুকু তো বলে দিন, খুনির নাম কি? সবুর করো সতীশ, সবুরে তো মেওয়া ফলে। প্রথমে তো আমরা ভাবছিলাম এ কোনো সিরিয়াল কিলার যে শহরে খুন করে চলেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। সিরিয়াল কিলার নয়? তাহলে কে? 3 নম্বর চিঠি যেটা আমরা পেলাম খুনির কাছ থেকে, ওই চিঠিটাতে যে অ্যাড্রেস লেখা ছিল তাতে একটা ছোট্ট স্পেলিং মিস্টেক ছিল। সেখানেই আমাদের একটু খটকা লাগে। আমরা ভাবলাম যে খুনি এত বড় পারফেকশনিস্ট, সেরকম ভুল কি করে করবে। আর দ্বিতীয়বার তখনই আমাদের সবাইয়ের টনক নড়ল যখন বিক্রমের বাড়ি থেকে ওই ছুরি আর বাকি প্রমাণগুলো পেলাম। তাহলে এই খুনটা কেন করা হলো? খুন তো খুনি শুধুই শ্যামকে করতে চাইছিল, বাকি দুটো খুনও আমাদেরকে বিপথে চালিত করবার জন্য করেছিল, যাতে আমাদের এটা মনে হয় যে শহরে সিরিয়াল কিলিং হচ্ছে আর আমাদের নজর ওর উপরে না পড়ে। আর ঠিক সেই জন্যই খুনি জেনে বুঝে ভুল অ্যাড্রেস লিখেছিল চিঠিটাতে, যাতে সে চিঠিটা আমাদের কাছে দেরিতে পৌঁছয় আর ও শ্যামকে খুন করার সুযোগ পেয়ে যায়। কিন্তু একটা ভুলও করে ফেলে, বিক্রমের ইন্স্যুরেন্সের ব্যাগে নিজের আঙুলের ছাপ ছেড়ে যায়। বিবেক, সবার ফিঙ্গারপ্রিন্টস নাও। স্যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে স্যার, আমাদের সন্দেহ ঠিক হয়েছে। ও, তাহলে তুমিই সেই। কি পাপী ছেলে রে তুই, হ্যাঁ? নিজের বাবাকেই খুন করলি। ও আমার বাবা ছিল না, আমার সৎ বাবা ছিল। সৎ বাবা ছিল তো কি হয়েছে, বাবা তো নাকি? হ্যাঁ, কিন্তু ও আমার মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, নিজের বিয়ের স্বপ্ন দেখছিল ওই ইয়াং সেক্রেটারির সঙ্গে। আমার কাছে অন্য কোনো রাস্তাই ছিল না, এই জন্য আমি ওর খুন করে দিয়েছি। বাপকে খুন করার জন্য তো একটা অজুহাত খুঁজেই বার করেছো তুমি, কিন্তু বিক্রমকে কেন ফাঁসালে? ও তো কোনোদিন তোমার কোনো রকম ক্ষতি করেনি। হ্যাঁ, বিক্রম যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, ওই কোম্পানিতে আমিও বেশ কিছুদিন কাজ করেছিলাম। আমি জানতাম বিক্রম কার কার পলিসি বানিয়েছিল। মানুষেরা খুন করতে গিয়ে কত রকমের না পদ্ধতি খুঁজে বের করে। তুমি তোমার সৎ বাবাকে মারার সাথে সাথে আরো 2জন লোককে খুন করেছো, যাদের ইন্স্যুরেন্স বিক্রম বানিয়েছিল, যাদের ও ভালো করে জানতো। তুমি ভেবেছিলে যে পুলিশ তোমাকে সন্দেহ করবে না, বিক্রমকে অ্যারেস্ট করবে। কিন্তু তুমি যতই চালাক হও না কেন, সিআইডির হাত থেকে তোমার নিস্তার নেই, বুঝেছো? এবারে জেলের ভেতরে বসে দিনরাত চিঠি লিখবি তুই, ওই নানা রকম চিহ্ন আর কোডওয়ালা চিঠি। হ্যাঁ, বেশি দেরি করিস না, সময় যেন কম পড়ে না যায়। 3 খুনের আসামি, ফাঁসি তো তোর হবেই।